ক্লাস 12 থার্ড সেমিস্টারে উঠে কি মনে হচ্ছে এখন? এত সিলেবাস কিভাবে শেষ করব? কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ? ভুল পড়াশুনো করে সময় নষ্ট করছি না তো? যদি এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আর ভিডিও শেষ পর্যন্ত দেখো। ক্লাস 12 থার্ড সেমিস্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এই ভিডিও তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ক্লাস 12 থার্ড সেমিস্টার শুধুমাত্র একটা সেমিস্টার নয়, এটা তোমাদের বোর্ড এক্সাম প্রস্তুতির সব থেকে বড় টার্নিং পয়েন্ট। যদি এখানে ভালো নাম্বার আসে তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের সফলতা কেউ তোমাকে আটকাতে পারবে না। তার জন্য ক্লাস 12 এর থার্ড সেমিস্টার কিভাবে প্রস্তুতি নেবে, সিলেবাস কিভাবে সম্পূর্ণ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি আজকে আলোচনা করছি। এই সেমিস্টারে প্রতিটা বিষয়ে এমন ভাবে সাজানো যাতে আগের ক্লাসের বেসিক কাজে লাগে, আর বোর্ড পরীক্ষার প্রশ্ন এখান থেকেই তৈরি হয়। কিন্তু তোমাদের কাছে যে সমস্যাটা আসে বারবার, সেটা হচ্ছে পুরো সিলেবাস না বুঝে তোমরা পড়া শুরু করো। পুরো সিলেবাস না বুঝে যদি পড়া শুরু করো তাহলে তোমার অর্ধেকের বেশি যে পরিশ্রম, সে পরিশ্রম এমনিতেই নষ্ট হয়ে যায়। তাই এই ভিডিওতে জানবো আমরা পলিটিক্যাল সায়েন্সের কোন ইউনিট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে, আর কোন অংশ আগে পড়লে বাকি সিলেবাস খুব সহজ হবে, কম সময়ে বেশি নাম্বার পাওয়ার ভালো স্ট্র্যাটেজি কি আছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য, সেটাও কিন্তু আমি আলোচনা করব আজকের ভিডিওতে। মনে রাখবে, ক্লাস 12 থার্ড সেমিস্টার সফল হওয়া মানে শুধু বেশি পড়া নয়, সঠিক জায়গায় সঠিকভাবে পড়া। আর আজ যদি তুমি সিলেবাসটা পরিষ্কারভাবে বুঝে নাও, তুমি এখন থেকেই গুছিয়ে নিতে পারবে কিভাবে সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাবে। এই সেমিস্টার তোমার কাছে একদম হাতের মুঠোয় এসে যাবে। তাই থার্ড সেমিস্টারের সিলেবাস সঙ্গে নাও। যদি সিলেবাস না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের সিলেবাসটা পাঠিয়ে দেবো। কিংবা তোমরা এখন খাতা পেন রাখো, পরবর্তী সময়ে সিলেবাসটা একবার দেখে নিও। আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা একবার দেখো, আমি পুরো পার্ট পার্ট করে তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি পুরো সিলেবাসটা। কারণ এখন থেকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রতিটা বিষয় একদম পরিষ্কারভাবে সিলেবাসগুলো বোঝার চেষ্টা করব, আগে থেকে জেনে রাখবো, যাতে পরবর্তী সময় আমাদের কোনোভাবে সমস্যা না হয়। তাহলে চলো এবার শুরু করি আজকের সিলেবাসের আলোচনা। দেখো, এখানে যে তোমরা থার্ড সেমিস্টারের সিলেবাসটা দেখছো, অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, সেখানে দেখো মোট কিন্তু তোমাদের জন্য 6টা ইউনিট আছে। তোমরা আগেও লক্ষ্য করেছো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারেও রাষ্ট্রবিজ্ঞান 6টা করে অধ্যায় ছিল, থার্ড সেমিস্টারেও তাই তোমাদের 6টা অধ্যায় আছে, এবং ফোর্থ সেমিস্টারেও তোমরা 6টা অধ্যায় পাবে। এবার বিষয় হচ্ছে, আমি তোমাদের কাছে যে সিলেবাসটা উপস্থাপন করছি এটা হচ্ছে সংশোধিত সিলেবাস, অর্থাৎ এর আগে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেটা পুনরায় সংশোধন করে নতুন সিলেবাস প্রোভাইড করা হয়েছে। সেই সিলেবাসটা আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। এবং তোমরা যদি এই মুহূর্তে পর্ষদ থেকে সিলেবাস ডাউনলোড করতে যাও তাহলে কিন্তু সেই আগের পুরনো সিলেবাসটাই পাবে, যেখানে কিন্তু এই কারেকশনটা নেই। তো এই সিলেবাসে কারেকশন আছে, এটা নতুন সিলেবাস তোমাদের থার্ড সেমিস্টারের জন্য। এই সিলেবাসটা তোমরা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলো দেখে নিই আমরা আমাদের এই থার্ড সেমিস্টারে কি কি অধ্যায় আছে। এই থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের জন্য দুটো অধ্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে আলাদা আলাদা করে। একটা হচ্ছে বিশ্ব রাজনীতি, যেখানে বিস্তারিতভাবে আন্তর্জাতিক সম্পর্কগুলো আমরা জানবো। আরেকটা হচ্ছে ভারত সরকার এবং তার সমসাময়িক যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কিত। তিনটে তিনটে করে অধ্যায় ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে তোমরা পেয়ে যাবে 3টে অধ্যায়, আর তোমাদের ভারত সরকার এবং যে ভারতীয় রাজনীতি সেখান থেকে তোমরা 3টে অধ্যায় পেয়ে যাবে। মোট তোমাদের জন্য 40 নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কোশ্চেন কিন্তু এমসিকিউ বেস হবে। এটা তোমরা সবাই প্রত্যেকেই জানো, নতুন কিছু নেই। এবার দেখে নাও যে এই অধ্যায়গুলো কি কি দেওয়া হয়। সবার প্রথম অধ্যায় যদি দেখো ইউনিট 1-এ, সেখানে কি পাবে তোমরা, ইন্টারন্যাশনাল রিলেশন ইন পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড থেকে তোমাদের কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে জানতে হবে। কোন সময়ের আন্তর্জাতিক সম্পর্ক? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে এটা যদি তোমরা লিখতে চাও তাহলে খাতায় লিখে নাও যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্কের কোন কোন বিষয়গুলো পার্টিকুলার জানতে হবে, সেটা হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে ঠান্ডা লড়াই, আরেকটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন।
ঠান্ডা লড়াই আমাদের কি পড়তে হবে? ঠান্ডা লড়াইয়ের বিস্তারিত বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ সেই সময়কার প্রধান প্রধান ঘটনাসমূহগুলো। সেই সময় জানতে হবে ঠান্ডা লড়াইয়ের প্রভাব সম্পর্কে। সেই সময় জানতে হবে যে ঠান্ডা লড়াই কিভাবে অবসান ঘটলো, সেই ঠান্ডা লড়াইয়ের অবসান সম্পর্কে। এবং এই ঠান্ডা লড়াইয়ের সময় যে দুই মহাশক্তিধর দেশ ছিল, অর্থাৎ সেই মহাশক্তিধর দেশ, একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই মহাশক্তিধর দেশগুলোর, যেটাকে বলা হয় একসাথে দ্বিমেরু বিশ্ব, সেই সময় পুরো বিশ্ব কি হয়েছিল, দুটো শিবিরে কিন্তু ভাগ হয়ে গেছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব জোট করেছিল, অপরদিকে সোভিয়েত ইউনিয়নের পক্ষপাতিত্ব দেশগুলি জোট করেছিল। তাহলে এই দ্বিমেরু বিশ্বর যে উদ্ভব, সেই উদ্ভব কিভাবে হয়েছিল, দ্বিমেরু বিশ্বের বৈশিষ্ট্য, দ্বিমেরু যে আদর্শগত যে দ্বন্দ্ব, অর্থাৎ একদিকে ছিল ন্যাটো, আরেকদিকে ওয়ার্স চুক্তি হয়েছিল। তাহলে এই সমস্ত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ঠান্ডা লড়াইয়ের যে পর্ব, সেই পর্বে আমরা জানবো। এরপর এই যে দুমেরু বিশ্ব, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশগুলো, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন, তাহলে এই দুটি দলের মধ্যে না গিয়ে সেই সময় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো তারা কি করেছিল, তারা এক নির্জোট আন্দোলন গড়ে তুলেছিল। যারা কোনো দলের পক্ষপাতিত্ব করবে না, তারা নির্জোটভাবে থাকবে এবং পৃথিবীতে বা বিশ্বে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু এরা প্রয়াস করেছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, সেই সময় জোট নিরপেক্ষ আন্দোলনে কী কী চ্যালেঞ্জ এসেছিল, সমস্ত কিছুটা কিন্তু আমরা এই প্রথম অধ্যায়েই পড়ব। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায়ের নাম আমাদের কি জানলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে কত নাম্বার বরাদ্দ আছে? এই অধ্যায় থেকে কিন্তু মোট 8টা প্রশ্ন হবে, 8 নাম্বার বরাদ্দ আছে। মানে বুঝতেই পারছো, 8 নাম্বার বরাদ্দ আছে, মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই অধ্যায়গুলো তোমাদেরকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। যদি কনসেপ্ট ভালোভাবে না ক্লিয়ার করো, শুধুমাত্র সহায়িকার উপর কিন্তু জোর দিয়ে বা সহায়িকার উপর নির্ভর করে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া একদম বোকামি। তাহলে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। এবং আমাদের অমল ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য প্রচুর ভিডিও আসবে ক্লাসের। তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই সেখান থেকেও তোমরা নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। এছাড়াও আমাদের ক্লাস হয় অনলাইন ক্লাস, তোমরা চাইলে আমাদের সঙ্গে সেখানেও যোগাযোগ করে ক্লাসগুলো করতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়। এই পিডিএফটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশন থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে, কারণ ভুল সিলেবাস একদম পড়তে যেও না। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা এবং ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান সমূহ, আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ। এই অধ্যায়ের নাম কি বললাম, আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ। এই আন্তর্জাতিক সংস্থাগুলো কি কি? আন্তর্জাতিক সংস্থাগুলো হচ্ছে, সবার প্রথম আমাদের জানতে হবে ইউনাইটেড নেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ। এই রাষ্ট্রপুঞ্জের লক্ষ্য কী ছিল, এই রাষ্ট্রপুঞ্জের মূল নীতি কী ছিল, সেগুলো জানতে হবে। রাষ্ট্রপুঞ্জের ইতিহাস জানতে হবে। এবং এর পাশাপাশি যে সাধারণ সভা আছে, জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভার যে গঠন এবং কার্যাবলী, সেটা জানতে হবে। এরপর কি জানতে হবে, এরপর জানতে হবে সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল বলতে নিরাপত্তা পরিষদ সম্পর্কে জানতে হবে। নিরাপত্তা পরিষদের ক্ষমতা কি, নিরাপত্তা পরিষদের যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো আমাদেরকে জানতে হবে এক এক করে, অর্থাৎ ক্ষমতা এবং কার্যাবলী। এরপর কি আছে, সেক্রেটারি জেনারেল অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সম্পর্কে আমাদের জানতে হবে, মহাসচিবের ক্ষমতা এবং কার্যাবলী। এরপর কি জানতে হবে, এরপর জানতে হবে এই রাষ্ট্রপুঞ্জের বেশ কিছু সংস্থা সমূহ। কোন কোন সংস্থা আমাদের জানতে হবে, ইউনিসেফ আমাদের জানতে হবে, ইউনেস্কো আমাদের জানতে হবে, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের জানতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে। এর পাশাপাশি আমাদের জানতে হবে ইন্টারন্যাশনাল মিলিটারি ফান্ড বা IMF, এগুলো সমস্ত কিছুর প্রতিষ্ঠাতা, তাদের বিভিন্ন ক্রিয়াকলাপ, সেগুলো সমস্তটা কিন্তু এই অধ্যায় থেকে জানতে হবে। এই অধ্যায়েও কিন্তু 8টা প্রশ্ন থাকবে, 8 নাম্বার বরাদ্দ, অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং একটা কথা মাথায় রাখবে, যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো তোমরা, এর থেকে সহজ অধ্যায় কোনো কিছু নেই, এর থেকে সহজ অধ্যায় কোনো কিছু নেই যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। আর যদি তোমরা না বুঝে শুধুমাত্র সহায়িকার প্রশ্ন পড়তে যাও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা কখনোই কিন্তু সমস্তটা বুঝে উঠতে পারবে না, শুধুমাত্র যদি মুখস্থ করে তোমরা পড়াশোনা করতে যাও। তার জন্য বারবার বলছি, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। প্রতিটা সাব ইউনিট, প্রতিটা ইউনিট ধরে ধরে কিন্তু তোমরা ভালো করে মক টেস্ট দেবে। মক টেস্ট যত দেবে ততই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট আসবে। এরপর দেখো তৃতীয় অধ্যায় কি দেওয়া হয়েছে,
তৃতীয় অধ্যায়ে যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। বর্তমান সময়ের যে পুরো বিশ্বের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নির্ভর করছে দু প্রকারে। একটা হচ্ছে ট্রেডিশনাল সিকিউরিটি, একটা হচ্ছে নন ট্রেডিশনাল সিকিউরিটি। ট্রেডিশনাল বলতে প্রথাগত নিরাপত্তা, যেগুলো প্রথাগত নিরাপত্তা কোনগুলো, সে হতে পারে আমার অভ্যন্তরীণ, আমাদের দেশের অভ্যন্তরীণ, কিংবা বাহ্যিক ক্ষেত্রে যে নিরাপত্তাগুলো প্রয়োজন, সেগুলোকে আমরা প্রথাগত নিরাপত্তা বা ট্রেডিশনাল সিকিউরিটি বলবো। এবং বেশ কিছু অপ্রথাগত নিরাপত্তা আছে, নন ট্রেডিশনাল সিকিউরিটি আছে, যেমন হিউম্যান সিকিউরিটি, মানব নিরাপত্তা, বা ধরে নিতে পারো আমাদের যে সন্ত্রাসবাদ বা অভিবাসন, দারিদ্রতা, মহামারী, এই সমস্ত কিছু নিরাপত্তা আমাদের জানতে হবে। কেমন? তাহলে এই অধ্যায়টা খুব সহজ অধ্যায়। এখানে 7টা প্রশ্ন হবে, 7 নাম্বার বরাদ্দ। খুব সংক্ষেপে, কিন্তু এটা একটু যদি মনোযোগ সহকারে পড়ো তোমরা, তাহলে অবশ্যই সহজেই বুঝতে পারবে। এবং সেলফ স্টাডি করা একদম সহজ, কোনো সমস্যা নেই। নিজেই কিন্তু সেলফ স্টাডিও করতে পারবে তোমরা, যদি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তোমাদের। আচ্ছা, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি করতে হবে, আমাদের কি পড়তে হবে? চতুর্থ অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যা সমূহ। নেশন বিল্ডিং এর যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো আমাদের জানতে হবে। নেশন বিল্ডিং বা জাতি গঠন কিভাবে হয়, সেই জাতি গঠনের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তার কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। বেসিক কনসেপ্ট বলতে, সেই সময় ভারত যখন সদ্য স্বাধীনতা পাচ্ছিল, সেই সময় কিভাবে রিফিউজি প্রবলেম ভারতের কাছে সব থেকে একটা বড় সমস্যা হয়ে গেছিল, ভারত বিভাজনের কি প্রভাব পড়েছিল, ভারত বিভাজনের যে ফলাফলগুলো, সেগুলো জানতে হবে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো বা এই সমস্যাগুলো আমাদের এই অধ্যায়ে জানতে হবে। এরপর কি জানতে হবে? এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে দেশীয় যে রাজ্যসমূহ আছে, সেই রাজ্যসমূহের রাজন্য শাসিত অঞ্চলের একাকীকরণ সম্পর্কে জানতে হবে। আমাদের এই একাকীকরণ জম্মু ও কাশ্মীর, মণিপুর, হায়দ্রাবাদ, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে, যেগুলো দেশীয় রাজন্য সমূহের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল কি ভূমিকা পালন করেছিল, একাকীকরণের প্রক্রিয়া কী ছিল, ভারতের স্বাধীনতার পর জম্মু কাশ্মীর বা মণিপুর বা হায়দ্রাবাদ কিভাবে সংযুক্ত হয়েছিল, এই সমস্ত কিছুগুলো জানতে হবে। তার পাশাপাশি একাকীকরণের প্রভাব এগুলোই কিন্তু আমাদের এই টপিক থেকে জানতে হবে। এরপর কি? এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্গঠন। যে রাজ্যগুলো যেভাবে ভাষাভিত্তিক পুনর্গঠনের পটভূমি ছিল, সেই পটভূমি জানতে হবে, সেই সময়ের আন্দোলন জানতে হবে, ভাষাভিত্তিক পুনর্গঠন আইন যে ছিল বা রাজ্য পুনর্গঠন আইন যে ছিল 1956, সেই 1956 রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কেও জানতে হবে। এবং সেই সময়ের বেশ কিছু প্রতিবন্ধকতা বা সমাধান, যেই সমস্যার সমাধান কিভাবে হয়েছিল, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের এই অধ্যায় থেকে জানতে হবে। অর্থাৎ তাহলে 4 নম্বর অধ্যায়টার নাম কি বললাম আমি? 4 নম্বর অধ্যায়টা যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্র ও জাতি নির্মাণের সমস্যা। আচ্ছা, পরের অধ্যায় দেখো। পরের 5 নম্বর অধ্যায় কি আছে? পরের 5 নম্বর আছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। পলিটিক্যাল পার্টি বলতে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, এবং রাজনৈতিক দলগুলো কি ব্যবস্থা, মানে রাজনৈতিক দলীয় ব্যবস্থা কেমন আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি, সেগুলো জানতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে রাজনৈতিক দলের যে কার্যাবলী, সেই কার্যাবলী জানতে হবে। দলের গঠন কেমন হয়, সেগুলো জানতে হবে। এর পাশাপাশি কি জানতে হবে? এই যে জাতীয় দল বা আঞ্চলিক দলগুলো আছে, সেই আঞ্চলিক দলগুলো কাকে বলবো, জাতীয় দল কাকে বলবো, সেগুলো জানতে হবে। এবং তার কিছু এই জাতীয় দল এবং রাজনৈতিক দলের যে গঠনের যে মানদণ্ড, সেই মানদণ্ডগুলো আমাদের এই অধ্যায় থেকে জানতে হবে। এরপর লাস্ট অধ্যায় থাকে। লাস্ট অধ্যায় কিন্তু 7টা প্রশ্ন থাকবে 7 নাম্বারের জন্য। এই অধ্যায় থেকে 7 নম্বর থাকলেও বিভিন্ন কম্পারেটিভ এক্সামে কিন্তু এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়। কেন? কারণ এই অধ্যায়টার নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি, বা আমাদের ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, যেটাই বলতে পারো। তবে আমাদের এই ভারতের বিদেশ নীতি সম্পর্কে কোন কোন বিষয়গুলো জানতে হবে? সবার প্রথম আমাদের জানতে হবে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা প্রতিবেশী দেশগুলো আছে, সেই দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কেমন আছে। কোন সময় থেকে আমাদের সম্পর্ক কেমন আছে, সেটা হচ্ছে 2000 সাল থেকে আমাদের সম্পর্ক কেমন আছে এই দেশগুলোর সঙ্গে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ 2000 সালের পর থেকে আমাদের দেশের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের প্রতিবেশী দেশের সম্পর্ক কেমন আছে, সেগুলো জানতে হবে। এরপর জানতে হবে যে ভারতের সঙ্গে যে ঠান্ডা যুদ্ধের পরে
যে দেশগুলো ছিল, শক্তিশালী যে দেশগুলো ছিল, সেই শক্তিশালী দেশগুলোর সম্পর্ক কেমন, সেই শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন। শক্তিশালী দেশ বলতে কোনগুলো? ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না। তাহলে ইউএসএ, রাশিয়া, চায়না এদের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, বিদেশ নীতির সম্পর্ক কেমন সেটা জানতে হবে। এবং সব থেকে আরও একটা বিষয় জানতে হবে, আমাদের ভারতের যে নিউক্লিয়ার পলিসি, ভারতের যে পারমাণবিক নীতি, সেই পারমাণবিক নীতি সম্পর্কে আমাদের জানতে হবে। ভারতের পারমাণবিক নীতির যে বৈশিষ্ট্য কী আছে, আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ সম্পর্কে জানতে হবে, সেই চুক্তিগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে এই সমস্ত কিছু আমাদের জানতে হবে কি এই 6 নম্বর অধ্যায়ে। এবং 6 নম্বর অধ্যায়ে কত নম্বর বরাদ্দ? 7 নম্বর বরাদ্দ। 5 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর বরাদ্দ, আমাদের 4 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর বরাদ্দ, 3 নম্বর অধ্যায় থেকে 7 নম্বর বরাদ্দ, 2 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর বরাদ্দ এবং 1 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর কিন্তু বরাদ্দ। তোমরা যদি কেউ সেলফ স্টাডি করছো, রাষ্ট্রবিজ্ঞান তোমরা নিজে থেকে পড়তে চাইছো, তোমরা একটু প্রথমে সিলেবাসটা না বুঝে কিন্তু পড়তে গেলে অনেক সমস্যা আসতে পারে। তার জন্য একবার সিলেবাসটা ভালো করে আমি বুঝিয়ে দিলাম। সিলেবাসটা দেখে তারপর কিন্তু অধ্যায়গুলো এক এক করে পড়ো, অনেকটা ইজি হবে। যদি নিজেরা তোমরা সেলফ স্টাডি করছো, আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের যে সেলফ স্টাডি, সেই সেলফ স্টাডির যে ধাপ, সে ধাপ আমরা আরও অনেকটা এগিয়ে নিয়ে যাব। তাহলে আজকের ভিডিও আপাতত এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।